দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। তালিকা চূড়ান্ত না হওয়ায় শহীদদের স্মরণ সভায় স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা। এবং হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া 7 দিনের রিমান্ডে। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অতীতের পচা দেশ থেকে নতুন তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ সহায়তা চান। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এ আন্দোলন ছিল লক্ষ্য পূরণের জীবনপণ আন্দোলন। দেশের এমন কোনো মানুষ ছিল না যারা এ আন্দোলনে তাদের সমর্থন জানায়নি। এ সময় সংস্কারের দায়িত্ব শুধু সরকারের উপর ছেড়ে না দিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয়, দেশ গঠনের এমন সুযোগ সবসময় আসে না। শিল্পাঞ্চলগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে মন্তব্য করে তিনি আশা করেন দ্রুত এর সংকট কাটবে। যে কারণে ছাত্ররা যখন প্রাণ দিচ্ছিল, সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। বাংলাদেশের হেন মানুষ ছিল না যারা তাদের প্রতি সমর্থন জানায় নাই। তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেলাম। আমি শুধু এই কথাটা জোর দেওয়ার জন্যই আপনাদের কাছে আসছি। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। হঠাৎ করে সমস্ত বাধা আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 11:30টায় শুরু হয়ে দুপুর 12:30টা পর্যন্ত চলে এ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত 1 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় এ বৈঠকে। ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণ সভায় স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারার কারণেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফিংকালে এ কথা জানান তিনি। নাহিদ জানান, স্মরণ সভার নতুন সময়সূচি পরে জানানো হবে। সভায় 5 কোটি বা তার কম টাকা খরচ হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে 1 রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। কারণ তাদের থেকে শহীদদের সম্পর্কে আরও তথ্য নেওয়া হবে। যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেটি হতাহতদের স্মৃতি ধরে রাখা সহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে। এ ফাউন্ডেশন সাধারণ মানুষের অনুদানে চলবে বলেও জানান নাহিদ। সেই সঙ্গে সরকারিভাবেও কিছু অর্থ দেয়া হবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রশাসনের স্থবিরতা থাকায় তা ঢেলে সাজানো হচ্ছে, দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি। শহীদদের যে স্মরণ সভা হওয়ার কথা, সেই স্মরণ সভাটি হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, তো সেই তালিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্মরণ সভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল, বা তার আশেপাশে কোনো একটা তারিখ। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেই জন্য 14 তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। স্মরণ সভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা
বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরো অনেক কমের মধ্যেই হবে। ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুজ্জামান জনিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গতকাল রাতে রাজধানীর মহাখালী থেকে আসাদুজ্জামান মিয়াকে আটক করা হয়। এরপর খিলগাঁও থানায় দায়ের করা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা থেকে এ দাবি জানান তিনি। সহকর্মী হৃদয় খানের ছবিতে জাওয়াদ অন্তুর রিপোর্ট। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেয়া সংস্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বিএনপি মহাসচিব। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নেয়ারও তাগিদ দেন তিনি। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনারা তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপি 2 দিনের কর্মসূচি নিয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই উপলক্ষে 14 তারিখ বিকেলে জাতীয় শহীদ মিনারে করা হবে সমাবেশ, আর 15 তারিখ সমাবেশ হবে নয়াপল্টনে। পাশাপাশি ওই দিন বিভাগীয় শহরে গণতন্ত্র র্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। 14 তারিখে আমাদের 3:30টায় বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 15 তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে ওই গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে। সমন্বয় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং জাওয়াদ অন্তু, বিজয় টিভি, ঢাকা। পরিবেশে আমরা দম নিতে পারছি। বর্ণাঢ্যদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নিজেদের একদিনের বেতন হস্তান্তর করেছেন আকিজ ইনসাফ গ্রুপের কর্মকর্তারা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের কাছে এ টাকা হস্তান্তর করা হয়। এ সময় আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, আকিজ ইনসাফের হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন সুব্রত বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। রাজনৈতিক দলগুলোকে পরিবর্তনের ধারা বুঝতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, নয়তো স্বৈরাচারী কাঠামো ভাঙবে না। এ সময় রাজনীতিতে আগের মতো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই বলেও জানান মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্য নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবিরের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার সহ অনেকে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক বিএনপি কর্মীকে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ ও পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক সহ 5 জনের নামে মামলার আবেদন করা হয়েছে। দুপুরে নিহত আবুলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব 18 সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। মামলার অন্য আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র্যাবের 2 সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোহাম্মদ মোরসালিন। গত 5/9/2018 তারিখে
সে আদালতে একটা মামলায় হাজিরা দিয়ে মহানন্দা বাস স্ট্যান্ড থেকে নিজ বাড়ি যাচ্ছিল। এই বাড়ি যাওয়ার পথে রোহানপুর বাস স্ট্যান্ডে প্রকাশ্যে দিনের আলোতে হাজারো লোকের সামনে এই আসামিগণ এবং অজ্ঞাতনামা প্রায় 15-20 জন ব্যক্তি তাকে বাস থেকে টেনে হেঁচড়ে নামে অপহরণ করে নিয়ে যায়। আমার স্বামী আওয়ামী লীগ করতো না, তাই কি আমার স্বামীর দোষ? তাছাড়া তো আমার স্বামী কিছু করতো না, আওয়ামী লীগ করতো না আমার স্বামী, এটাই হলো দোষ। তাছাড়া কোনো দোষ না। আমার স্বামী কোনো খুন না, কোনো ব্যবসা না, কোনো কিছুতেই জড়িত না, শুধু একটুই আর দোষ যে বিএনপি করতো। সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 25টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে 47 বিজিবি ব্যাটালিয়ন। ভোরে মেহেরপুরের আমঝুপি সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 47 বিজিবি ব্যাটালিয়নের সিও মাহবুব মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের আমঝুপি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাস থেকে 25টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য 2,60,00,000 টাকা। গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায় এবং একটা যাত্রীবাহী বাসে তাদেরকে স্বর্ণ অবস্থায় থাকা অবস্থায় উদ্ধার করে। ঝিনাইদহের মহেশপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে রাশেদ শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো 2 জন। আজ ভোরে উপজেলার ভালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিশ্বাসপাড়ার রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তারা। এ সময় আটককৃতদের ছুরিকাঘাতে তৌহিদুল খাঁ নামে স্থানীয় এক ব্যক্তি আহত হলে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যান। এছাড়া আহত হন নিহতের ছোট ভাই ও চাচা। বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সুপারি, রসুন ও মাছ সহ 2,11,00,000 টাকার মালামাল জব্দ করেছে বিজিবির সদস্যরা। সকালে দোয়ারা বাজারের বাংলা বাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে কুশিয়ারা নামক স্থান থেকে এসব মালামাল জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে। যাচ্ছি খেলার সংবাদে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষে চলতি মাসেই ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজ সামনে রেখে এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। ফলে তার জায়গায় ভারত সিরিজের দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে ও 27 সেপ্টেম্বর কানপুরে প্রথম ও দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। জাঁকজমকপূর্ণ এক প্রেজেন্টেশনের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদে স্বাগত জানানো হয় কিলিয়ান এমবাপ্পেকে, কিন্তু সকলের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এ ফরাসি তারকা। লা লিগায় নিজের খেলা প্রথম 3 ম্যাচেও পাননি কোনো গোল। এরই মধ্যে উয়েফা নেশনস লিগে জাতীয় দলের মিশন শেষ করে আবারও ক্লাবে ফিরেছেন এমবাপ্পে। সম্প্রতি সতীর্থদের সঙ্গে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দিয়েছেন এ তারকা ফুটবলার। আগামী 15 সেপ্টেম্বর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। সেখানে রিয়ালের জার্সিতে জ্বলে উঠবেন কিলিয়ান এমবাপ্পে, এমনটাই প্রত্যাশা মাদ্রিদ ভক্তদের। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। তালিকা চূড়ান্ত না হওয়ায় শহীদদের স্মরণ সভায় স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা। এবং হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া 7 দিনের রিমান্ডে।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।